প্রাপ্তি এক পা করে এগোচ্ছে আর ওর ভয়টা ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আগে তো কখনো এমন হয়নি। হয়তো কালকের চেঞ্জ দেখে আবার আগের মতো হয়ে যাওয়ার কারণেই এমন লাগছে। প্রাপ্তি রুমে ঢুকে দেখে সায়ান খাটের এক পাশে শুয়ে আছে। প্রাপ্তিকে আসতে দেখে বলল, ও পাশে শুয়ে পড়ো। প্রাপ্তি শুয়ে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ করে শুয়েছিল, দুই দিকে ফিরে। তারপর সায়ান প্রাপ্তির দিকে ফিরে বলল, প্রাপ্তি ঘুমিয়ে গেলি? না, এখনো ঘুমায়নি। ও আচ্ছা। আচ্ছা শোন, আজ থেকে তুই এখানে ঘুমাবি আমার সাথে। আচ্ছা ঠিক আছে। এদিকে ফিরে তাকাবি একটু। প্রাপ্তি শোয়া থেকে উঠে বসলো সায়ানের দিকে ফিরে। সায়ানও উঠে বসলো। দুজন পাশাপাশি একটু দূরত্ব বজায় রেখে বসলো। সায়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে ওর বাম গালে সায়ানের চরের দাগটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ওর খুব খারাপ লাগছিল, তাই প্রাপ্তিকে বলল, খুব ব্যথা পেয়েছিস তাই না প্রাপ্তি? কিসের ব্যথা? এই যে থাপ্পড় দিলাম। না, এই ব্যথা আমার মনের ব্যথা থেকে কিছুই না, অতি নগণ্য, তুচ্ছ এটা। মানে? মানে কিছু না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। না, আমি ঘুমাবো না আজকে। কেন? কি করবেন তাহলে? তোমার সাথে কথা বলবো। সায়ানের মুখে হঠাৎ তুমি শব্দটা শুনে প্রাপ্তির শরীর শিউরে ওঠে। বলে তুমি? আরে মুখ ফসকে বেরিয়ে গেছে। ও, তুই কি আমার ওপর অনেক রেগে আছিস প্রাপ্তি? রাগের কিছু নাই, অন্য মেয়েদের সাথে আমার আপনার সম্পর্ক মেনে নিয়েছি। রাতারাতি মেয়েদের সাথে প্রেমালাপ মেনে নিয়েছি, কোনো উত্তর করিনি। আর এটা তো সামান্য একটা থাপ্পড়। প্রাপ্তি এইভাবে বলছিস কেন? হ্যাঁ সত্যি, কথাটা তেতো লাগাটা স্বাভাবিক। দেখ প্রাপ্তি, আমি জানি আমি মেয়েদের নেশায় ডুবে থাকতাম, কিন্তু সেদিন রিয়া আমার সাথে যা করলো তারপর থেকে আমি আর ওসব কিছু চিন্তা করি না। বিশ্বাস কর। কি করেছে রিয়া যে এত সহজে সায়ান চৌধুরী মেয়েদের নেশা ছেড়ে দিল? এমন কি হয়েছিল একটা রাতের ব্যবধানে? সেদিন রাতে তুই যখন রিয়ার ড্রেস নিয়ে গিয়েছিলি, তার কিছুক্ষণ পর রিয়া ঘুমিয়ে পড়েছিল। আমি পাশে বসে ড্রিঙ্ক করছিলাম। কিছুক্ষণ পরে দেখি রিয়ার ফোনে একটা মেসেজ আসে। ওর ফোনের লক আমার জানা ছিল। মেসেজটা পড়ে আমার মাথা রক্ত গরম হয়ে গিয়েছিল। কি লেখা ছিল মেসেজে? সেখানে লেখা ছিল, সায়ান চৌধুরীকে যেভাবেই হোক তোমার বশে নিয়ে আসতে হবে পুরোপুরিভাবে। তারপর ওর সব সম্পদ হবে তোমার আর আমার। তার জন্য তোমাকে ওর বিছানায় যেতে হলেও যাও, আমার কোনো আপত্তি নেই। আমি ওইভাবে তোমাকে মেনে নেব। কিন্তু আমি সকালে এইসব ব্যাপারে ওকে কিছুই বলিনি, এমনকি বুঝতেও দেয়নি যে আমি ওর উদ্দেশ্যটা জানি। তার মানে রিয়া আপনাকে শুধুমাত্র আপনার টাকার জন্য ভালোবাসে? ভালোই হলো, সময় মতো জেনে গেছেন। না হলে অনেক দেরি হয়ে যেত আর অনেক সমস্যা হতে পারত। সেদিন যদিও আমার বাসায় না আসতো, তাহলে হয়তো আজও অজানা থাকতো বিষয়টা। অনেক বড় ঝামেলায় পড়ে যেতাম আমরা। যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। সেদিন আমার ভুলটা শুধু আমাকে অঘটনের হাত থেকেই বাঁচায়নি, বরং এটাও শিক্ষা দিয়েছিল যে আমার ঘরে বিয়ে করা স্ত্রী আমার জন্য শ্রেষ্ঠ। তা কীভাবে? তুই হয়তো কখনো দেখিসনি, আমি বিয়ের পর একদিনও তোর দিকে ঠিক করে তাকাইনি, রাগে আর ঘৃণায়। যদিও তুই আমার মামাতো বোন ছিলি, কখনো তো সামনেই আসতি না ঠিক করে, লজ্জায়। আর আমিও তেমন একটা যেতাম না নানু বাড়িতে। সেদিন যে রিয়া বলল, এত সুন্দরী একটা মেয়ে ঘরে রেখে থাকতে তুমি ঠিক থাকতে পারো? তারপর তোকে ভালো করে দেখেছি। আজকে সকালে যখন তুই রেডি হয়েছিস বাড়ি যাওয়ার জন্য, তখন তোকে খুব মায়াবী লাগছিল। আমি কত বড় হতভাগা, তুই আমার মামাতো বোন ছিলি, তাও তোকে কখনো ভালো করে দেখিনি। ঘরের বউ হয়ে এলি, তাও তোকে মূল্য দেইনি। অন্য মেয়েদের নিয়ে ডুবেছিলাম, জানি না আমার ক্ষমা হবে কি না। তুই আমাকে মাফ করে দিবি তো? চুপ করেন, আর এসব বলবেন না। আপনি মেয়েদের নেশা ছেড়ে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কত অত্যাচার করেছি তোকে, আমাকে ক্ষমা করে দিস প্রাপ্তি। উফ, বলেছি না একবার এসব আর না বলতে। আচ্ছা বাবা, আর বলবো না। এবার ঘুমানো যাক, সকালে উঠতে হবে তো, রাত অনেক হয়েছে। না, আর একটা কথা ছিল। কি? তোর গালটা খুব ব্যথা করছে, একটু বরফ লাগাতে পারিসনি? না, কিছু না, ঠিক হয়ে যাবে। একটু বস, আমি মলম নিয়ে আসি।
সায়ান মলম এনে প্রাপ্তির গালে লাগিয়ে দিচ্ছে আর বলছে, জ্বলছে খুব? না, খুব একটা না। থাক, আমি বুঝতে পারছি, দেখেই বোঝা যাচ্ছে। অনেক জোরেই দিয়ে ফেলেছি থাপ্পড়টা। এবার ঘুমান, সকালে উঠতে হবে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। দুইজন দুই দিকে ফিরে শুয়ে পড়ল। সকালে সূর্যের আলো চোখে পড়ে প্রাপ্তির ঘুম ভাঙল। সায়ানের মুখে রোদ পড়েছিল, তাই প্রাপ্তি উঠে পর্দা টেনে দিল। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল। গিয়ে দেখে ড্রয়িং রুমে মোনা বসে বসে টিভি দেখছে। আপু, তুমি কখন উঠলে? এই তো 10-15 মিনিট আগে। আমার অভ্যেস ঘুম থেকে উঠেই টিভি দেখা, না হয় ফেসবুকিং করা। ও আচ্ছা, তুমি টিভি দেখো তাহলে। আমি নাস্তা বানাতে যাচ্ছি। প্রাপ্তি রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে নিল। নাস্তা বানানো শেষ করে সব টেবিলে দিল। মোনাকে বলল, আপু তুমি নাস্তা করে নাও। কেন, তোমরা করবে না? করব, আর একটু পরে। তাহলে একসাথেই করি। আচ্ছা, আমি সায়নকে ডেকে আনছি। ওকে, যাও। প্রাপ্তি রুমে গেল। সায়ানকে ঘুম থেকে জাগাতে গিয়ে দেখে সায়ান বিছানায় নেই। ওয়াশরুমের দিকে গিয়ে দেখে ভেতর থেকে আটকানো। সায়ান শাওয়ার নিচ্ছে। রুম থেকে বের হবে এমন সময় সায়ানের ফোন বেজে উঠল। প্রাপ্তি ফোন হাতে দেখে রিয়া লেখা। অনেকক্ষণ ফোন বেজেই যাচ্ছিল, সায়ানও বের হচ্ছে না। প্রাপ্তি ভাবছিল কী করবে। তারপর প্রাপ্তি ফোন রিসিভ করে এমন সময় কেটে গেল, আর কল দেয়নি। সায়ান শাওয়ার থেকে বের হয়ে এসে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। ও পেছন থেকে প্রাপ্তিকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এভাবে স্পর্শ পেয়ে প্রাপ্তি চমকে উঠল। তারপর সায়ান বলল, আর পাগলিটা কি করে? আরে কিছু না, ছাড়েন। আপু এসে পড়বে, অন্য কাউকে না। ইস, এতদিন কোথায় ছিল এত প্রেম? সুপ্ত ছিল, এখন বেরিয়ে এসেছে। বুঝেছি। এখন কি এখানে দাঁড়িয়ে রোমান্স করতেই থাকবেন, নাকি নাস্তা পানি খেয়ে অফিসে যাবেন? কয়টা বাজে দেখেছেন? ধুর বাজক, আজকে আমার বউকে একটু আদর করব। এই বলে সায়ান প্রাপ্তিকে ওর দিকে ঘুরিয়ে নিল। তারপর ওর এক হাত প্রাপ্তির কোমরে আর এক হাত প্রাপ্তির গলার পেছনে রাখলো। এদিকে মোনা নিচে বসে ওদের অপেক্ষা করছিল, একসাথে নাস্তা করবে বলে। সায়ান প্রাপ্তিকে একদম কাছে নিয়ে আসলো, যে প্রাপ্তির কপালে চুমু খাবে। এমন সময় মোনা এসে পড়েছে। সাথে সাথে সায়ান প্রাপ্তিকে ছেড়ে দিল। মোনা খুব লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। তারপর প্রাপ্তির হাসিকে দেখে ও হাসতে হাসতে খাটে বসে পড়ল। সায়ান বলল, এত হাসির কি আছে? হাসবো না? খুব তো বলেছিলেন, আসলে আসুক, আমি আমার বউকে ধরেছি। বলেই হাসতে হাসতে শেষ। তারপর যেই সায়ান আবার ওকে ধরবে, তার আগেই প্রাপ্তি বেড থেকে উঠে চলে যেতে নিল। যেতে যেতে দরজার সামনে গিয়ে বলল, তাড়াতাড়ি নিচে আসুন। বলেই প্রাপ্তি চলে গেল। প্রাপ্তি নিচে এসে নাস্তা রেডি করলো। 3 জনের জন্য আলাদা নাস্তা বেড়ে নিল। মোনা এসে চেয়ারে বসলো। সায়ান রেডি হয়ে নিচে আসলো। তারপর একসাথে 3 জন নাস্তা করা শুরু করলো। মোনা হালকা কাশি দিয়ে বলল, এত রোমান্স বাব্বা, তোদের রোমান্সের কারণে আমার দেরি হয়ে গেল। 9:30 উপস্থিত থাকতে হবে আমাকে মেডিকেলে, আর এখন 9:15 বাজে অলরেডি। এখন থেকে যেতে কম হলেও 25 মিনিট লাগবে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি তোকে ড্রপ করে দেব। হইছে, তুই আমাকে ড্রপ করতে যাবি তোর অফিস রেখে? তাও আবার দেরি হয়ে যাবে না? আপু, আমাদের কারণেই তো তোমার লেট হলো, তাই ওর তোমাকে ড্রপ করে দেব, চিন্তা করো না। আরে ব্যাপার না, আমার নিজের ব্যবসা, কিছু হবে না একটু লেট করে গেলে। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর সবার নাস্তা খাওয়া শেষ হলে সায়ান আর মোনা একসাথে বেরিয়ে যায়। প্রাপ্তি মোনাকে বলে, আপু আবার এসো, বেরিয়ে যেও আমাদের বাসায় আরেকবার। আচ্ছা আপনি আসবনি, বলে বিদায় নিল তারা। তারপর সকাল 10টায় শফিক কাঁচা বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি যেগুলো কেটে কুটে দুপুরের রান্না সেরে নিল। তারপর গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে নিল। দুপুরে খাওয়ার পরে একটু ঘুম দিল প্রাপ্তি। হঠাৎ ওর ফোনে একটা কল আসলো। রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাপ্তি, আমি মোনা বলছি। হ্যাঁ আপু বলো, তোমার কাজ হয়েছে? হ্যাঁ, কাজ তো শেষ। ও আচ্ছা, বাসায় গেছো ঠিক মতো? না আপু। কেন? দিনের 2:15 বাজে, এখনও বাসায় যাওনি কেন?
আসলে খালামণিরা কেউ বাসায় আসলে খালামণিরা কেউ বাসায় নেই, ওরা রাঙামাটি গেছে খালুর ব্যবসায়িক বনভোজনে। তোমাকে জানায়নি কেন তারা? খালামণির একদমই মনে ছিল না আমার কথা। আমি একটু আগে কল দেওয়ার পর বললো কথাগুলো। ওহ, তুমি এত কিছু ভাবছো কেন আপু? তুমি বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, এই বলে ফোন রেখে দিল। তারপর 3টায় মোনা বাসায় এসে পৌঁছালো। এসে ফ্রেশ হয়ে নিল। তারপর খাওয়া দাওয়া করে দুজনে মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। কথার ফাঁকে হঠাৎ করে মোনা প্রাপ্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রাপ্তি, একটা সত্যি কথা বলবে? কী কথা আপু? তুমি সুখে আছো তো? মানে, এটা আবার কেমন প্রশ্ন আপু? আহা, আমার প্রশ্নের উত্তর দাও তুমি। হ্যাঁ আপু, অবশ্যই আমি সুখে আছি। সকালের ঘটনা দেখার পরেও এমন প্রশ্ন কেন আপু? কোনো সমস্যা? না না, তেমন কিছু না। বলো আপু, কী হয়েছে? আসলে আমার কেন জানি মনে হচ্ছে শায়দ তোমাকে মিথ্যে ঘড়ির মধ্যে রেখেছে। মানে মানে ও এখনও মেয়েদের সাথে রিলেশন মেনটেন করে। আপু, আমি মিথ্যা বলছি না প্রাপ্তি। আপু, তুমি এসব কথা কেন বলছো? শায়ন সত্যি আমাকে ভালোবাসে। ও আমাকে মিথ্যে ঘরে কেন রাখবে বলো? কারণ এটা ওর অনেক আগের স্বভাব। হ্যাঁ আপু, আমি জানি ও আগে কেমন ছিল, কিন্তু এখনও আগের মতো নেই। কিছুই জানো না তুমি প্রাপ্তি। শুনবেন আমি কি জানি? বলো দেখি, কি জানো তুমি? তারপর প্রাপ্তি মোনার কাছে সব কথা বলল। সারা রাত ড্রিঙ্ক, সিগারেট খাওয়া, মেয়েদের নিয়ে ডুবে থাকা, জোর করে ওকে ভোগ করা, তারপর ওর সামনে রিয়ার সাথে রাত কাটানো, সব কিছু বলল। রিয়া সায়নের সাথে কি করেছে তাও বলল। তারপর সায়নের মধ্যে এই পরিবর্তন এসেছে। প্রাপ্তি মোনাকে সব কথাগুলো খুলে বলল। সব কথা শুনে মোনা বলল, বিষয়টা তাহলে এমন দাঁড়ালো যে তুমি হচ্ছ সায়নের রক্ষিতা এক প্রকারের, আর ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই না। একটা মানুষ এত সহজে... না আপু, এমন কিছু... আমাকে শেষ করতে দাও, আমার কথাগুলো শুনো আগে, তারপর বলো। জি আপু, একটা মানুষ এত সহজে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না প্রাপ্তি। তুমি একটা শিক্ষিত মেয়ে, এত বোকা হলে চলে? লজিক দিয়ে বোঝার চেষ্টা করো যে কোনো কিছু। আপু, তুমি কি আমার সংসারটাকে সন্দেহের বিষ ঢালতে চাচ্ছ? ছি প্রাপ্তি, কি বলো তুমি এসব? আমি তোমার খারাপ কেন চাইবো বলো? তাহলে তুমি এইভাবে কেন বলে যাচ্ছ সায়নের বিরুদ্ধে? আমি তোমাকে বারবার বলেছি ও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মতো করে মন গড়া কথা বলেই যাচ্ছ। ওহ, মন গড়া না প্রাপ্তি, রিয়াকে আমি চিনি। আমরা সবাই একসাথেই পড়াশোনা করেছি। সায়ন রিয়াকে নিয়ে কিছুটা সিরিয়াস ছিল, আর সেই সিরিয়াসনেসটা এখনও কাটেনি। সায়ন এখনও রিয়ার সাথে রিলেশন কন্টিনিউ করে যাচ্ছে। তোমার কাছে এসবের প্রমাণ কি? প্রমাণ আমার কাছে নাই বলে তোমাকে এত কথা বলতে হচ্ছে মুখ খুলে, না হলে তো প্রুফ দেখাতাম তোমাকে। শোনো প্রাপ্তি, আজকে সকালে যখন আমি সায়নের সাথে ছিলাম তখন রিয়া বারবার ওকে কল দিয়েই যাচ্ছিল। ওরা হয়তো কোথাও দেখা করেছে। সায়ন অফিসে যায় না প্রাপ্তি, ও রিয়ার সাথে ঘুরে বেড়ায় সারাদিন। ওদের কথা শুনে অন্তত আমি এইটুকু বুঝতে পেরেছি। ব্যাস আপু, আর একটা কথাও না সায়নের বিরুদ্ধে। রিয়াকে অনেক জ্বালাতন করায় ইদানিং, ও কথা বলে না ওর সাথে, এটা আমি খুব ভালো করে জানি। সকালে ওই মেয়ে অনেকবার কল দিয়েছিল, কিন্তু সায়ন ধরেনি, এটা আমি জানি। ও এখন শুধু আমাকেই ভালোবাসে। বিশ্বাস করা ভালো প্রাপ্তি, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তোমার বিশ্বাসটা হচ্ছে অন্ধ, তাই তুমি চোখে আর কিছুই দেখতে পাচ্ছ না। সায়ন নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে ও তোমাকে ভালোবাসে না। ও শুধুই অভিনয় করে যাচ্ছে তোমার সাথে, এছাড়া আর কিছুই না। আব্বু প্লিজ চুপ করো, ওর বিরুদ্ধে আমি আর একটা কথাও শুনতে পারবো না, একটা কথাও না। আচ্ছা ঠিক আছে, চুপ করে গেলাম। তুমি ওর ধর্ষিতা বউ হয়েই থাকো। আপু, তা নয় তো কি প্রাপ্তি, আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখি, আর তুমি বলো আমি তোমার সংসারে সন্দেহের বিষ ঢালতে চাই। আমি তোমার খারাপ কেন চাইবো বলো? তোমার উছিলায় আমি আজ বেঁচে আছি, এখানে বসে আছি, আর আমি তোমার ক্ষতি কিভাবে চাইবো বলো? সায়ন তোমার স্বামী হয়েও তোমাকে ধর্ষণ করে, অন্য মেয়েদের সাথে রাত কাটায়, এটা আমি মেনে নিতে পারি না রে বোন। ও বৈধভাবে তোমাকে ধর্ষণ করে আর অবৈধভাবে অন্য মেয়ের সাথে মেলামেশা করে। এত কিছু করেছে সে, তারপরেও তার সামান্য কেয়ারে তুমি কিভাবে এতটা বিশ্বাস করে ফেললে তাকে? এত বোকা তুমি, এটা তুমি আগে বুঝোনি, এটা আমি আগে বুঝিনি। আপু, আমার ভালো লাগছে না আর এসব বিষয়ে কথা বলতে। প্লিজ এখন চুপ করো তুমি। ওর আসার সময় হয়ে গেছে, ও এগুলো শুনলে ভীষণ কষ্ট পাবে। তুমি দুটো হাত জোর করি, তুমি চুপ করো এবার।
বলেই কান্নায় ভেঙে পড়ল প্রাপ্তি। মোনা আর কিছু বলেনি প্রাপ্তিকে। তারপর মোনা আর প্রাপ্তি যার যার মতো রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই সায়ান বাসায় এলো। তারপর ফ্রেশ হয়ে নিল। প্রাপ্তি এসে সায়ানকে সন্ধ্যার নাস্তা দিল। সায়ান খাচ্ছিল আর প্রাপ্তি পাশের চেয়ারে বসে বারবার সায়ানের দিকে দেখছে আর ওকে পড়ার চেষ্টা করছে। মোনা যা বলেছে তা কি সত্যি? অনেকক্ষণ দেখতো দেখতো দেখলো প্রাপ্তি সায়ানকে। সায়ানের চোখে চোখ পড়তেই অন্যদিকে চোখ সরিয়ে নেয়। খাওয়া শেষে সায়ান প্রাপ্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা এবার বল, এতক্ষণ আমার দিকে তাকিয়ে কী আবিষ্কার করলি? মানে মানে কি আবার? এতক্ষণ আমার দিকে তাকিয়ে ওইভাবে কি দেখলি আমাকে? বারে, আমি বুঝি আমার বরকে দেখতে পারবো না? আরে পারবি না কেন? অবশ্যই পারবি। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা থাক, তোর কিছু বলতে হবে না। মোনা আপু এসেছে আবার। কই পেতনিটা? আর ওর রুমে ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা থাক, ঘুমাতে দে। তারপর ওরা দুজন রুমে চলে গেল। সায়ান শুয়ে রেস্ট নিচ্ছিল। প্রাপ্তি পাশেই বসেছিল। তারপর বলল, আচ্ছা শুনুন। বল। আমাকে নিয়ে একদিন লং ড্রাইভে যাবেন? আমার খুব ইচ্ছা যাওয়ার। যাওয়া যায়। সত্যি? তাহলে চলেন কালকেই যাই। পাগল নাকি তুই? কেন? শীতটা আরও ভালো করে পড়ুক, তারপর গিয়ে ভালো লাগবে, মজা লাগবে ঘুরতে। অনেক দূরে কোথাও যাব। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর প্রাপ্তি নিচে নেমে রাতের খাবার রেডি করলো। রাতে তিনজন একসাথে খাবার টেবিলে আসলো। মোনা কিছুটা মনমরা। সায়ান জিজ্ঞেস করলো, কিরে তোর আবার কি হলো? মন খারাপ কেন? কই কি হলো, ঠিকই তো আছি। না, তোকে আমি 5 বছর চিনি। কি হয়েছে বল? আর এত জোর করছেন কেন? আপুর শরীরটা একটু খারাপ, তাই চুপচাপ। ও আচ্ছা। প্রাপ্তির এই কথা শুনে মোনা ভেতরে ভেতরে রেগে চুরমার হয়ে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। রাতে খাওয়ার পর সবাই যার যার মতো ঘুমাতে গেল। রাতে সায়ান আর প্রাপ্তি ঘুমাচ্ছে। সায়ান প্রাপ্তির অনেকটা কাছে এসে ওকে জড়িয়ে ধরে শুয়েছিল। প্রাপ্তির চোখে ঘুম নেই। বারবার মোনার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাত প্রায় 1টা। এমন সময় প্রাপ্তি আস্তে করে সায়ানের হাতটা ওর শরীর থেকে সরিয়ে বিছানা থেকে নামলো। নেমে সায়ানের ফোন চেক করলো। সায়ানের ফোনে লক দেওয়া ছিল না, তাই সহজেই প্রাপ্তি চেক করতে পারলো ওর ফোন। প্রাপ্তি সায়ানের ডায়াল লিস্ট, মেসেজ গ্যালারি সব চেক করলো, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। শুধু ফোনই না, সায়ানের শার্ট, প্যান্ট, কোট সব ঘেঁটে দেখলো, কিছুই পেল না। তারপর এসে রুমে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাস্তা বানানোর কাজ শেষ করে নিল। সবাই একসাথে নাস্তা করে নিল। সায়ান অফিসে চলে গেল। তারপর প্রাপ্তি মোনাকে বলল, আপু তুমি কেন আমাকে আমার কাছে সায়ানের বিরুদ্ধে এতগুলো মিথ্যা বলছো? আমি কালকেও সব চেক করেছি, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। তার মানে এই দাঁড়ালো যে তুমি মিথ্যা বলেছো আমাকে? না বোন, আমি এখন তোমাকে আর কিছুই বলতে চাচ্ছি না এই ব্যাপারে। সময় হলে সত্যিটা নিজেই থেকেই বেরিয়ে আসবে। আর কিছু বলবো না তোমাকে। ঠোঁটের কোণে একটা মিথ্যা হাসি নিয়ে এই বলে মোনা প্রাপ্তির থেকে বিদায় নিয়ে চলে গেল। মোনা চলে যাওয়ার পর মোনার কথাগুলো প্রাপ্তিকে খুব ভাবাচ্ছিল। এত খোঁজার পরেও তো কিছু পেলাম না ওর বিরুদ্ধে। 7-5 না ভেবে প্রাপ্তি নিজেকে শান্ত করলো। আগের মতোই নিজের কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরও একটা পিছুটান রয়েই যাচ্ছে মোনার কথাগুলোর প্রতি। দুপুরে নামাজ পড়ার পরে প্রার্থনা করলো, সায়ান যদি আমার সাথে অভিনয় করে থাকে তাহলে সেটা বোঝার অত্যন্ত একটা উপায় আমাকে দেখাও আল্লাহ। তুমি ওকে হেদায়েত দান করে তোমার পথে পরিচালনা করো খোদা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো ঘুমিয়েছিল। তারপর বিকালে উঠে টিভি দেখলো কিছুক্ষণ। সায়ান ফিরে আসার পরে ফ্রেশ হয়ে নিল, নাস্তা করে নিল। তারপর দুইজনে বসে একসাথে টিভি দেখছে ড্রয়িং রুমে। প্রাপ্তি আবারও সায়ানের দিকে তাকিয়ে ওকে যাচাই বাছাই করছিল, ওকে পড়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুই পাচ্ছিল না সন্দেহজনক। এখন তো রাতেও সায়ান ঘুমিয়ে পড়ে। আগের মতো মেয়েদের সাথে কথা বলে না, রাত জেগে মদ সিগারেট খায় না। ব্যাস, আর না। অনেক সন্দেহ করেছি ওকে, আমি কোনো কিছুই খুঁজে পেলাম না ওর বিরুদ্ধে। শুধু শুধু ওর প্রতি সন্দেহ বাড়াচ্ছি। প্রাপ্তি ভাবা বন্ধ করে দিল সায়ানকে নিয়ে। তারপর আগের মতোই যাচ্ছে তাদের দিন। সায়ান আর এখন প্রাপ্তিকে আগের মতো জোর করে না তার চাহিদা মেটানোর জন্য। রাতে দুইজনে একসাথে ঘুমায়। প্রাপ্তির সাথে খারাপভাবে কথাও বলে না।
এই তো বেশ ভালো আছে প্রাপ্তি। একদিন প্রাপ্তির মায়ের কাছে কল দিয়ে কথা বলছিল। কেমন আছো মা? কেমন আছো মা? ভালো আছি। তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি মা। জামাই ঠিক মতো তোর যত্ন নেয় তো? হ্যাঁ মা, ও আমার অনেক কেয়ার করে এখন। অনেক ভালোবাসে আমাকে। আগের মতো নেই একদম। ও এক নতুন সায়ান এখন মা। দোয়া করো আমাদের জন্য। প্রাপ্তি অনেক খুশি এখন। সায়ানও রীতিমতো প্রাপ্তির কেয়ার করে। প্রাপ্তি সব ইচ্ছা পূরণ করে। সব ভালোভাবেই যাচ্ছে ওদের। একদিন মোনা ফোন করে সারাকে, হ্যালো সারা। হুম, বলছি। বলো কি বলবে? আমি বিজি আছি। এভাবে ইগনোর করছো কেন প্রাপ্তি? না, একটু কাজ আছে তাই। যা বলার তাড়াতাড়ি বলো। প্রাপ্তি, আমি কখনোই তোমার খারাপ চাই না রে বোন। বোন ডেকেছি তোমাকে। কিভাবে আমি আমার বোনের ক্ষতি চাইবো বলো? আচ্ছা, কি বলার জন্য কল দিয়েছিল সেটা বলো। শায়ান হয়তো ইতিমধ্যে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বলতে পারে। তুমি যাবা না ওর সাথে প্লিজ? প্রাপ্তি, কেন যাব না? আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে যাবে, সেটাও কি তুমি সহ্য করতে পারবে না? সহ্য করার ব্যাপার না প্রাপ্তি, ব্যাপারটা তোমার জীবন মরণের। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। ব্যাস আপু, আমি রাখছি। আমার হাতে সময় নেই এখন। আল্লাহ হাফেজ। প্রাপ্তি আমার কথাটা। প্রাপ্তি ফোন কেটে দিল। সন্ধ্যায় সায়ান বাসায় এসে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নাস্তা করলো। তারপর দুইজন মিলে টিভি দেখছিল। প্রাপ্তি সায়ানের পাশে বসেছিল সোফায়। পাশে বসে সায়ানের কাঁধে মাথা রাখলো। সায়ান ও প্রাপ্তির মাথার উপরে ওর মাথা রেখে পেছন থেকে প্রাপ্তির কাঁধে হাত রাখলো। তারপর সায়ান বলল, কিরে পাগলি, কি হয়েছে? আপনি সেদিন বলেছিলেন আমাকে নিয়ে লং ড্রাইভে যাবেন। এই সময়টা বুঝি এখনও আসেনি? হুম, সব প্ল্যানিং শেষ। আগামী শুক্রবার আমার অফিস নেই। সেদিন আমরা দিয়াবাড়ি যাব। ওয়াও, দিয়াবাড়ি? হ্যাঁ, দিয়াবাড়ি। অনেক বড় জায়গা, অনেক সুন্দর, খোলামেলা। হ্যাঁ আমি জানি। যে আর 2 দিন পরে আমরা যাব। প্রাপ্তি খুশি সীমা নেই। খুশিতে আত্মহারা হয়ে ও সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর হঠাৎ করে ছেড়ে দিল। লজ্জায় লাল হয়ে গেছে প্রাপ্তি। তারপর এক দৌড়ে রুমে চলে গেল। পরদিন বিকালে মোনা আবার প্রাপ্তিকে কল দিল। প্রাপ্তি কেটে দিচ্ছিল বারবার। মোনা অনেকবার কল দিল প্রাপ্তিকে, কিন্তু প্রতিবারই প্রাপ্তি কেটে দিচ্ছিল। তারপর মোনার কল দেওয়া অফ হয়ে গেল। কিছুক্ষণ পর প্রাপ্তির ফোনে একটা মেসেজ আসছে মোনার। মেসেজটা ওপেন করো প্রাপ্তি। লেখা ছিল, প্রাপ্তি প্লিজ পিক আপ দ্য কল, ইটস আর্জেন্ট। তারপর মোনা আবার কল দিল প্রাপ্তিকে। প্রাপ্তি রিসিভ করে বলল, আপু তোমার প্রবলেম কি বলবে আমাকে? তুমি কি চাও না আমি ভালো থাকি? তুমি কি আমার সংসারটা ধ্বংস করে দিতে চাচ্ছ? রিল্যাক্স প্রাপ্তি, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমাকে কল দিয়েছি আবারও সতর্ক করার জন্য যে সায়ানের সাথে তুমি কোথাও বের হবে না। তোমার এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও আপু। আমি কালকে যাচ্ছি ওর সাথে লং ড্রাইভে। দিয়াবাড়ি যাব আমরা কালকে সকালে। সারাদিন ঘুরবো। না প্রাপ্তি প্লিজ, আমি তোমাকে দুটো হাত জোর করে বলছি, তুমি যেও না প্লিজ প্রাপ্তি। রাখছি। প্রাপ্তি ফোন রেখে দিল। তারপর মোনার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। প্রতিদিনের মতো সায়ান বাসায় ফিরল, নাস্তা খেলো। তারপর দুজনে মিলে টিভি দেখতে বসলো। টিভি দেখতে দেখতে এক পর্যায়ে প্রাপ্তি বলল, আচ্ছা শুনুন। জান পাখি বলো। প্রাপ্তি সায়ানের মুখে এই কথাটা শুনে প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গেল। তারপর সায়ান বলল, একই এত লাল হয়ে গেলি কেন? না না কিছু না। আরে বল বল। না কিছু না বললাম তো। আচ্ছা কি বলতে চেয়েছিলি সেটা বল তাহলে। আচ্ছা কালকে কি আমি পরবো? কি পরবি মানে? এটাও বলে দিতে হবে তোকে? না মানে কোন রঙের শাড়ি পরবো, চুল কিভাবে রাখবো, কি গয়না পরবো, চুড়ি, মানে সব বললেন প্লিজ। আচ্ছা তুই রুমে যা, কি কি আছে বের কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর প্রাপ্তি রুমে গিয়ে আলমারি থেকে সবগুলো শাড়ি গয়না বের করলো। তার কিছুক্ষণ পরে সায়ান আসলো। এসে দেখে প্রাপ্তি পুরো বিছানায় ও শাড়ি গয়না দিয়ে ভরে রেখেছে। সায়ান এই অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। প্রাপ্তি ভ্রুকুচকে বলল, এভাবে হাসছেন কেন? তো হাসবো না, কি অবস্থা করে রেখেছিস নিজে দেখ তো। প্রাপ্তি মুখ দৃষ্টিতে সায়ানের এই প্রাণ খোলা হাসি দেখছে। বিয়ের 7 মাসে এই প্রথম সায়ানকে এইভাবে হাসতে দেখছে প্রাপ্তি। তারপর প্রাপ্তি বলল, আপনি এমনভাবে হাসছেন মনে হচ্ছে যেন অনেক বড় একটা মিশনে সাকসেস হয়েছেন।
না, সাকসেস হয়নি, তবে হব। বুঝলি পাগলি? কী মিশন শুনি? সেটা না হয় সাকসেস হওয়ার পরেই দেখলি। এখন তোর কালকে সব সিলেক্ট করে দিতে হবে, তাই তো? হুম। আচ্ছা, এখানে তো অনেকগুলো শাড়ি, এর জন্যই তো সিলেকশনের সমস্যা হচ্ছে। আপনি বলেন না কোনটা পরবো, কিভাবে রেডি হব প্লিজ। তারপর সায়ান একটা গোল্ডেন পার গাঢ় রঙের লাল শাড়ি প্রাপ্তির হাতে দিয়ে বলল, এই শাড়িটা তোকে খুব মানাবে, এটা পরবি। আর সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের ঝুমকো, গোল্ডেন আর লাল কালারের চুড়ি পরবি। কপালে একটা স্টোনের টিপ পরবি। আর চুলগুলো খোলা রেখে সামনে এক গোছা চুল নিবি, এক পাশে সিথি করবি, আর গাঢ় লাল রঙের লিপস্টিক লাগাবি, চোখে গাঢ় করে কাজল দিবি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এতে তোকে অসাধারণ সুন্দর লাগবে। সায়ানের মুখে এই কথাগুলো শুনে প্রাপ্তি কখনোই ভাবেনি সায়ান এত রোমান্টিক প্রাপ্তি, তা জানাই ছিল না। কথাগুলো শুনে প্রাপ্তি সায়ানের দিকে একদৃষ্টে চেয়েই আছে। ও একটা গভীরতায় মগ্ন হয়ে গিয়েছিল। তারপর সায়ান প্রাপ্তির কাঁধে হাত দিয়ে বলল, এই, কোথায় হারিয়ে গেলি তুই? তোরটা তো আমি সিলেক্ট করে দিলাম, এবার আমারগুলো কে সিলেক্ট করে দিবে? আচ্ছা, দিচ্ছি। তারপর প্রাপ্তি সায়ানের একটা খয়েরি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা বের করে দিল। সায়ান বলল, পাঞ্জাবি পরবো? হুম। কেন? না মানে, আনিজি লাগে খুব। তুই আমার জন্য শার্ট প্যান্ট আর কোট সিলেক্ট করে দে প্লিজ। তারপর প্রাপ্তি সায়ানের জন্য একটা সাদা রঙের শার্ট, কালো প্যান্ট আর নেভি ব্লু কালারের কোট বের করে দিল। সব গুছিয়ে নিল প্রাপ্তি। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। রাত প্রায় 1:20-এর দিকে প্রাপ্তির ফোনে একটা কল আসলো, অচেনা নাম্বার। তাই প্রাপ্তি কল রিসিভ করেনি, সাইলেন্ট করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকাল সকাল প্রাপ্তি ঘুম থেকে জেগে উঠে ফোনটা হাতে নিয়েই দেখে ওর ওই অচেনা নাম্বারটা থেকে 68টা মিস কল উঠে আছে আর 5টা মেসেজ। প্রাপ্তি মেসেজগুলো ওপেন করলো। ও মেসেজগুলো পড়ে বুঝলো সেগুলো মোনার মেসেজ। সেখানে লেখা ছিল, প্রাপ্তি প্লিজ ফোনটা ধরো, দোহাই লাগে আল্লাহর, প্লিজ প্রাপ্তি, তুমি কোথাও যেও না সায়ানের সাথে। সায়ান এখনও রিয়াকে চায়, ও তোমাকে কখনোই ভালোবাসেনি, সব ওর প্ল্যান। আমি তোমাকে বোন রেখেছি, তাই কখনোই তোমার ক্ষতি চাই না। 5টা মেসেজ ওপেন করে দেখলো মোটামুটি অনেক বড় একটা মেসেজ, আর প্রথমগুলো পরেই ওর মন মেজাজ খারাপ হয়ে গেছে। তাই পরের মেসেজটা আর পড়েনি প্রাপ্তি। মেসেজ 4টা পরেই সকাল সকালে প্রাপ্তির মেজাজ খারাপ হয়ে গেছে। ওর পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। মনে মনে ভাবছিল, এমন আপুকে আমি নতুন করে জীবন দিয়েছি, আর আমার সংসার ভাঙার জন্য? ওকে আমি এত শ্রদ্ধা আর সম্মান করতাম, কিন্তু ওর এসব কর্মকাণ্ড ওর প্রতি আমার সব স্নেহ মমতা আর বিশ্বাস শেষ করে দিয়েছে। প্রাপ্তি মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। সকাল 7টা বাজে। সায়ান ঘুম থেকে উঠে দেখে প্রাপ্তি এমন মনমরা হয়ে বসে আছে। তারপর সায়ান এসে প্রাপ্তির পাশে ঘেঁষে বসলো। পেছন থেকে প্রাপ্তির কাঁধে হাত রেখে বলল, কিরে, রেডি হচ্ছিস না কেন? এখানে মনমরা হয়ে বসে আছিস কেন? না, তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আচ্ছা, মন আপুর কাহিনীটা কি বলেন তো? মানে মানে ভার্সিটি লাইফে মন আপুর সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন ছিল? আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। মানে আমাদের ফুল একটা সার্কেল ছিল 5 জনের। সেখানে আমরা 3টা ছেলে আর 2টা মেয়ে ছিল। একটা ওই অসভ্য রিয়া আর একটা মোনা। ওহ, মোনা আপু কি আপনাকে কোনোভাবে পছন্দ করতো? হয়তো। বুঝেছি এবার, এর জন্য এসব করেছে। কি বুঝেছ? কি করেছে? না, কিছু না। চলেন রেডি হয়ে নিই। ম্যাম, চলেন। তারপর প্রাপ্তি রুমে গিয়ে শাওয়ার নিল। তারপর শাড়ি পরছিল। শাড়ি পরা শুরু করার কিছুক্ষণ পরে শায়ান রুমে আসলো। শায়ানকে দেখে প্রাপ্তি শাড়ি আঁচল টেনে শরীর ঢেকে নিল। শায়ান এসে দেখে প্রাপ্তি পুরো শাড়িটাকে ওর শরীরে পেঁচিয়ে রেখেছে। এই অবস্থা দেখে শায়ান হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে। প্রাপ্তির ভীষণ লজ্জা লাগছিল, পুরো লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল সে। তারপর শায়ান হাসি থামিয়ে বলল, এ কী অবস্থা করে রেখেছিস তুই? একবার আয়নার সামনে গিয়ে দেখ। সেদিন বাড়ি যাওয়ার সময় তো ঠিক মতোই শাড়ি পরেছিস। আজকে কি হলো? জানি না, মনে হয় সিল্কের শাড়ি বলে পরতে কষ্ট হচ্ছে। আচ্ছা দে, আমি পরিয়ে দিচ্ছি। কথাটা শুনেই প্রাপ্তি আরও লাল হয়ে গেল লজ্জায়। তারপর বলল, আপনি পরাতে পারেন? পারি না, তবে এখন পারবো। না না, আমি নিজেই পরে নেব, আপনি বাইরে যান। ওরে বাবা, কি লজ্জা! আমার লাল টুকটুকে বউটা, পুরো লাল টমেটো হয়ে গেছিস দেখি। শায়ানের মুখে বউ শব্দটা কেন জানি প্রাপ্তির বুকে গিয়ে লাগলো।
মনে মনে বলেছিল, আমি আপনার বউ নাকি ধর্ষিতা বউ? না, আমি আপনার বউ। আপনি তো এখন আমাকে ভালোবাসেন, আমার যত্ন নেন, সব কিছু খেয়াল রাখেন। আমি এখন আপনারই বউ। কথাগুলো মনে মনে ভেবেই প্রাপ্তি মুচকি হেসে দিল। তারপর সায়ান বলল, কিরে, কি চিন্তা করছিস তুই? দেরি হয়ে যাবে তো পরে। সারাদিন ঘুরে আসতে পারবো না তাহলে। না না, কিছু না। আচ্ছা দাঁড়া, আমি তোকে পরিয়ে দিতে না পারলেও তোর কচিগুলো আর আঁচলটা ধরে দিচ্ছি। এই বলে সায়ান প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। প্রাপ্তি উপর থেকে কুচিগুলো করে নিল, আর সায়ান সেগুলো হাত ধরে ভাঁজ ঠিক করে দিল। তারপর সায়ান কুচিগুলো প্রাপ্তির হাত থেকে নিয়ে শাড়ির ভাঁজে ঢুকিয়ে দিল। প্রাপ্তি পুরোটা শরীর শিহরণ দিয়ে উঠল, শরীরটা মনে হয় যেন কেঁপে উঠল ওর। সায়ান বলল, এবার আঁচল ঠিক কর। তারপর প্রাপ্তি আঁচল ঠিক করছিল। সায়ানের সাহায্যে প্রাপ্তির শাড়ি পরা শেষ হলো। তারপর সায়ান বলল, তুই বেডে বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। তারপর সায়ান প্রাপ্তির সবগুলো জিনিসপত্র গুছিয়ে এনে হাতের কাছে রাখলো। তারপর একটা ছোট চুল ট্রেন এনে প্রাপ্তির সামনে বসলো। অনেক যত্ন করে সায়ান প্রাপ্তির চোখে কাজল লাগিয়ে দিল। ওর ঠোঁট গাঢ় লাল রঙের লিপস্টিক লেপটে দিল। ওর ঝুমকোর বক্স থেকে গোল্ডেন কালারের ঝুমকো দিয়ে কানে পরিয়ে দিল। গোল্ডেন আর লাল রঙের রেশমি চুড়িগুলো খুব যত্ন সহকারে একের পর এক সাজিয়ে ওর হাতে পরিয়ে দিল। গোল্ডেন আর লাল রঙের রেশমি চুড়িগুলো খুব যত্ন সহকারে একের পর এক সাজিয়ে ওর হাতে পরিয়ে দিল। কপালে ছোট্ট একটা পাথরের টিপ পরিয়ে দিল। তারপর টুল থেকে উঠে দাঁড়ালো। প্রাপ্তিকে বেডে উঠিয়ে টুলে বসালো। তারপর ওর চুলে চিরুনি দিয়ে অনেক যত্ন সহকারে চুলগুলো আঁচড়ে দিল। ডান পাশে সিথি করে চুলগুলো আঁচড়ে দিল, আর বাম পাশে পেছনের চুলগুলোর এক গোছা চুল সামনে এনে আঁচড়ে দিল। তারপর বলল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, এভাবেই তোমাকে দারুণ লাগছে। এবার তুই একটু বস, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। প্রাপ্তি উঠে একবার নিজেকে আয়নায় দেখলো। আসলে ওকে অসাধারণ লাগছে। সায়ান ওকে এত ভালোবেসে ফেলবে সেটাও কখনো কল্পনাও করতে পারেনি। এত সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিল। এর থেকে বেশি আর কি লাগে? তারপর মোনার কথা মনে পড়তেই ভাবছিল, আপু এতটা খারাপ, ছি। আমার সুখ আপু সহ্য হচ্ছিল না। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও এখন আমাদের সংসার ভাঙতে যাচ্ছে। ঘৃণা হচ্ছে আমার এখন ওর প্রতি। ছি, আল্লাহ তুমি আপুকে হেদায়েত দিও। শায়ন রেডি হয়ে আসলো। তারপর সকাল 9টায় দুজনেই একসাথে বেরিয়ে গেল। এইদিকে মোনা প্রাপ্তিকে বারবার কল দিয়েই যাচ্ছিল, কিন্তু প্রাপ্তি ফোন সাইলেন্ট করে রেখেছে। শুক্রবার রাস্তায়ও কিছুটা জ্যাম। দিয়াবাড়ি পৌঁছাতে 11:30 বেজে গেল। হালকা হালকা হিমশীতল বাতাস, কি দারুণ মনোরম দৃশ্য চারপাশের। প্রাপ্তি গাড়ি থেকে নেমেই জায়গাটার খোলামেলা চারপাশের পরিবেশ দেখতে লাগলো। ছুটে গেল চারদিকে। কি শান্তি, কি অপূর্ব দৃশ্য। অনেকক্ষণ দুইজনে হাতে হাত রেখে ঘুরে বেড়ালো। এখানে পাশের একটা রেস্টুরেন্ট থেকে দুজনেই লাঞ্চ করে আসলো। তারপর প্রায় বিকেল গড়িয়ে এলো। এমন সময় প্রাপ্তি দেখলো পাশে একটা লোক আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি সায়ানকে বলল, আমি আইসক্রিম খাবো। কি, একটু পরে ঠান্ডার মাত্রা বেড়ে যাবে আর তুই আইসক্রিম খাবি? মাথা খারাপ নাকি তোর? পড়লে পড়ুক ঠান্ডা, আমি খাবো। প্লিজ আমাকে এনে দিন, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। এই বলে সায়ান আইসক্রিম নিয়ে আসলো প্রাপ্তির জন্য। ওর হাতে দিল। প্রাপ্তি বলল, সে কি, আপনি খাবেন না? না, আমি তোর মতো গাধা না যে খাবো, যত সব পাগল। হ্যাঁ, আপনারই তো বউ। আমার বউ? তাহলে কি অন্য কারো বউ নাকি আমি? আরে না না, মজা করছিলাম, আমারই বউ তুই। হ্যাঁ। আইসক্রিম শেষ না হতেই ফুচকার স্টল বসলো পাশে। প্রাপ্তি আইসক্রিম হাতে নিয়ে শায়নকে উত্তেজিতভাবে বলছে, এই ওই দিকে তাকিয়ে দেখেন। কি কি আবার ফুচকা? চলেন চলেন। মানে তুই এখন আবার ফুচকা খাবি? হ্যাঁ, কেন? মানে তোর পেটে কি ভালো খাবার যায় না নাকি? এটা অনেক ভালো খাবার, আমার অনেক প্রিয়। এখন চলেন তো। তারপর দুইজনে গেল সেখানে। প্রাপ্তি অস্থির হয়ে ফুচকা খাচ্ছিল। খাওয়া শেষে তারা হাঁটতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। জায়গাটা সম্পূর্ণ খালি, নির্জন হয়ে পড়েছে। শায়ন প্রাপ্তিকে বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি এক্ষুনি। আমিও একসাথে আসি? না না, অনেকটাই হেঁটেছিস আজকে, অনেক টায়ার্ড লাগছে তোকে।
তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সায়ন গাড়ি আনতে চলে গেল। সারাদিনে প্রাপ্তি একবারও ফোনটা বের করেনি। একটু ফোনটা বের করে দেখলো সেই নাম্বারটা থেকে 87টা মিস কল। প্রাপ্তি খুব বিরক্ত হয়ে ওর ফোনটা অফ করে দিল। ফোনটা ব্যাগে রেখেই পেছন ঘুরে দেখে সায়ন গাড়ি নিয়ে আসছে। একটু এগিয়ে যেতেই সায়নের গাড়িটা প্রাপ্তিকে ভীষণভাবে একটা ধাক্কা দিয়ে চলে গেল। ধাক্কা খেয়ে প্রাপ্তি মাথায় আঘাত পেল খুব জোরে। সন্ধ্যার হালকা অন্ধকারেও পুরো পৃথিবীটাকে ঝাপসা দেখছিল। সায়নের গাড়ির দিকে ওই ঝাপসা চোখে দাঁড়িয়ে দেখে গাড়িটা কিছুটা দূরে থেমে আছে, আর সেখান থেকেই দুইজন মানুষ বেরিয়ে এসেছে। তারা যতই কাছে আসছিল ততই যেন প্রাপ্তির চোখ আরও ঝাপসা হয়ে আসছিল। ওরা কাছে আসার পরে প্রাপ্তি দেখল সায়ান আর রিয়া। প্রাপ্তির সম্পূর্ণ মাথার এক পাশ ফেটে রক্ত ঝরছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সায়ন প্রাপ্তিকে বলল, তোর মতো মেয়ের আমার সংসার করার যোগ্য না। আনস্মার্ট খ্যাত, তোর এতটা বিশ্বাস আমি অর্জন করেছি শুধুমাত্র তোকে সুন্দর একটা শান্তশিষ্টভাবে মারার জন্য। ব্যাস, আমার কাজ হয়ে গেল। বোকা মেয়ে, এত সহজে বিশ্বাস করে বসলি? ভালো থাকিস। কথাটা বলেই রিয়া আর সায়ান চলে গেল। প্রাপ্তি চোখে আর কিছুই দেখতে পারছিল না। এক পর্যায়ে চোখ বন্ধ হয়ে গেল। ঠিক সন্ধ্যা 7টায় মোনা আসলো সেখানে। পাগলের মতো চারদিকে খুঁজল প্রাপ্তিকে। এত বড় একটা জায়গায় এই সন্ধ্যায় কোথায় পাবে প্রাপ্তিকে? খুঁজতে খুঁজতে সেই ফুচকার দোকানের পাশে গিয়ে দাঁড়ালো মোনা। তারপর লোকটাকে প্রাপ্তির শারীরিক গঠনের বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলো। লোকটা বলল, ওনার লগে একজন পুরুষ আসছিলেন, মনে হয় ওনার জামাই। ওনারা আমার দোকান থেকে ফুচকা খায়া ওই দিকে গেছে দেখছি। হাতের ইশারায় দেখিয়ে দিল। তারপর মোনা ফুচকাওয়ালার নির্দেশনা অনুযায়ী সেদিকে গেল। অনেক খুঁজলো। এদিকে পুরো জায়গাটা অন্ধকার হয়ে পড়েছে। হালকা কুয়াশায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। মোনা পাগলের মতো এদিকে ওদিকে খুঁজছিল প্রাপ্তিকে। হঠাৎ করে কিছুর সাথে যেন ধাক্কা খেলে লেগে মোনা উপচে পড়ে গেল। তারপর উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখে প্রাপ্তি উবু হয়ে মাটিতে পড়ে আছে। মোনা অস্থির হয়ে গেল প্রাপ্তির এই অবস্থা দেখে। মোনা প্রাপ্তির পালস চেক করলো। না, এখনও চলছে। তাকে খুব দ্রুত, আশেপাশে খুব দুর্বল, আশেপাশে কেউ নেই। মোনা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর সেই ফুচকাওয়ালার কাছে গেল। বলল, মামা একটু সাহায্য করবেন? খুব বিপদে আছি, একটা সিএনজি এনে দিন দয়া করে। লোকটা সাথে সাথে বাইরে গেল সিএনজির জন্য। মোনা প্রাপ্তির কাছে ফিরে গেল। কিছুক্ষণ পরেই লোকটা একটা সিএনজি নিয়ে আসলো। তারপর ওনার সাহায্যে প্রাপ্তিকে সিএনজিতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। প্রাপ্তির বাম হাতের কিছু অংশ থেতলে গেছে, মাথার একটা অংশ ফেটে গেছে। ডাক্তার প্রাপ্তিকে ওটিতে নিয়ে গেল। মোনা বাইরে বসে অপেক্ষা করছিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। জিজ্ঞেস করলো, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন হয়। আপনি আমার সাথে ক্যাবিনে আসুন। মোনা ডাক্তারের পেছনে তার ক্যাবিনে গেল। ডাক্তার বলল, কিভাবে হলো ওনার এই অবস্থা? একটা কার অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্ট? ওনার মাথায় অনেক আঘাত পেয়েছেন, কিছু ইটের কণা ঢুকে গেছে। আমরা সেগুলো ওয়াশ করে ফেলেছি। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, দেদের সৃষ্টিকর্তাকে দিন। ওনার লাক খুব ভালো ছিল, তাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ওনার বাচ্চার কোনো ক্ষতি হয়নি। মানে? বাচ্চা? কার বাচ্চা? আপনার পেশেন্টের। কেন আপনি জানেন না উনি প্রেগনেন্ট? ওনার প্রেগনেন্সি 7ম সপ্তাহ চলছে এখন। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ওনার জন্য এ নেগেটিভ ব্লাড লাগবে 1 ব্যাগ। যে করেই হোক জোগাড় করে আনুন কালকের মধ্যে, না হলে রক্তশূন্যতায় ভুগবে ওনার গর্ভের সন্তান, আর মারা যাওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, আমি যে করেই হোক জোগাড় করে আনবো। ওর জ্ঞান ফিরবে কখন? ওনার মাথায় আঘাতটা খুব ক্রিটিক্যাল, তাই আমরা মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখনও কিছু বলা যাচ্ছে না কখন জ্ঞান ফিরবে। শি ইজ আউট অফ ডেঞ্জার, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তারপর মোনা বিভিন্ন ব্লাড ব্যাংকে যোগাযোগ করলো। কোথাও পাওয়া যাচ্ছে না এ নেগেটিভ ব্লাড। ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে, তাও পেল না। যদিও পাচ্ছে, সেক্ষেত্রে লোকেশন সমস্যা হচ্ছিল। পরদিন সকালে মোনা ডাক্তারের কাছে জানালো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো ব্লাড পাইনি। কি করব বুঝে উঠতে পারছি না। আপনার রোগীর রক্ত জোগাড় হয়ে গেছে, আর আমরা অলরেডি রক্ত দিয়েছি ওনাকে, সো চিন্তার কোনো কারণ নেই। কখন? কে দিল? একজন ভদ্রলোক এসেছিলেন, উত্তরাতেই থাকে। উনি একটা শেয়ার পোস্ট দিয়ে দেখেছেন রক্তের প্রয়োজন।
তাই গতকাল রাতে এসে দিয়ে গেছেন। আপনি তখন রক্তের খোঁজে বাইরে ছিলেন। রক্ত দিয়ে উনি আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলেন, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় কারণে ও চলে যান। ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু আছে? না, উনি কিছুই দিয়ে যাননি, তবে উনি বলেছেন উনি আসবে আবার রোগীকে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে বলে মোনা প্রাপ্তির কাছে গিয়ে ওর পাশে বসে চেয়ার নিয়ে প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিল, এতবার করে বললাম তবুও তুমি আমার কথা শুনলে না। আমি তো তোমার খারাপ চাইনি, কেন যে শুনলে না আমার কথাগুলো। কিছুক্ষণ পরে মোনা খেয়াল করলো প্রাপ্তি কথা বলছে। ওর মুখে মাস্ক লাগানো ছিল। ও সায়ানের নাম নিচ্ছিল বারবার। মোনা প্রাপ্তির একটা হাত ওর হাতে নিয়ে চেপে ধরলো, ওর মাথায় হাত বুলিয়ে দিল। প্রাপ্তি চোখ খুলে দেখে মোনা ওর পাশে বসে আছে ওর হাত নিয়ে। তারপর ও অন্য হাত দিয়ে অক্সিজেন মাস্ক সরালো মুখ থেকে। কিছু একটা বলছিল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মোনা বুঝতে পারেনি ওর কথা। তারপর ডাক্তার এসে ওকে চেক করে গেল। সব কিছু ঠিক আছে, শরীরের দুর্বলতা বেশি। কথা বলতে নিষেধ করেছে ডাক্তার। তারপর ডাক্তার চলে গেল। বিকালে মোনা প্রাপ্তির বেডের পাশে বসে ওর বালিশে মাথা দিয়ে শুয়েছিল। কিছুক্ষণ পরেই নার্স এসে বলল, একজন লোক এসেছে আপনাদের সাথে দেখা করার জন্য। ডাক্তারের চেম্বারে আছেন। মোনা উঠে বসে জিজ্ঞেস করলো, কে এসেছে? জানি না, ওনার নাম বলেছিলেন তুর্য রহমান। মোনা চেম্বারে গিয়ে দেখে তার সাথে দেখা করলো। ডাক্তার জানালো, ইনি হচ্ছেন তুর্য রহমান। আপনার বোনকে ইনি রক্ত দিয়েছিলেন গতকাল। তারপর মোনা লোকটার দিকে তাকালো আর বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলে বোঝাতে পারবো না যে আপনি কত বড় একটা উপকার করেছেন। ইটস ওকে। আমাকে না বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে আমি যথাসময়ে রক্তের পোস্টটি দেখেছি। আর তার চেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমার বাসাও এখানে থেকে খুব কাছে, যার কারণে আমি রক্তদানে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে আপনার উসিলায় আজ আমার বোন জীবিত। যাকে রক্ত দিলাম তাকেই তো দেখা হয়নি এখনো। তাহলে চলুন একবার ওনার সাথে দেখা করে আসি, তারপর বাসায় যাব আমি। তারপর মোনা আর তুর্য প্রাপ্তির ক্যাবিনে গেল। প্রাপ্তিকে দেখে তুর্য নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। প্রাপ্তিও তুর্যকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। মোনা প্রাপ্তিকে বলল, প্রাপ্তি না, ইনি তোমাকে রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। প্রাপ্তি মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, তুর্য তুই? হ্যাঁ প্রাপ্তি আমি, কিন্তু তোর এই অবস্থা কী করে হলো? সে অনেক কথা রে, দেখা যেহেতু হয়েছে তাহলে সবই জানতে পারবি। ওদের কথাবার্তা শুনে মোনা বলল, তোমরা চিনো একে অপরকে? হ্যাঁ আপু, ও আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে বড় হয়েছি ছোটোবেলা থেকে। আমি ওর 2 ক্লাস সিনিয়র ছিলাম। ও আচ্ছা, ভালোই হলো তাহলে। প্রাপ্তি, তুই প্রেগনেন্ট আর তোর এই অ্যাক্সিডেন্ট হলো। তোর হাজব্যান্ড কোথায়? প্রেগনেন্ট? প্রাপ্তি মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ল। মোনা ওকে কিছুই জানায়নি। তারপর মোনা বলল, হ্যাঁ প্রাপ্তি, তুমি প্রেগনেন্ট। তোমার প্রেগনেন্সির 7ম সপ্তাহ চলছে। এটা আল্লাহর রহমত ছিল, তাই বাচ্চার কোনো ক্ষতি হয়নি। বাচ্চা সেফ আছে? সেফ? কি করব আমি এই বাচ্চা দিয়ে? এটা তো তোমার বৈধ সন্তান না। ছি প্রাপ্তি, কী বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো প্রাপ্তি, তুমি মাথায় আঘাত পেয়েছ। কিভাবে ঠান্ডা করব আমি মাথা? একজন জানোয়ার আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করত, যার ফলস্বরূপ এই সন্তানটা কি আদৌ পবিত্র সম্পর্কের চিহ্ন? কি বলছিস এসব প্রাপ্তি? শান্ত হ, তোর শরীর খারাপ করবে। এবার কি হয়েছে বলবি আমাকে? কে আবুল তাবুল বলে যাচ্ছিস? বৈধভাবে ধর্ষণ, পবিত্র সম্পর্ক, একটু খুলে বলবি কি হয়েছে? তারপর প্রাপ্তি তুর্যকে সব খুলে বলল। কথাগুলো শুনেই তুর্যের মাথায় রক্তচারা দিয়ে ওঠে।